ওয়াইটিতে একটা আবোদা বলদি শিক্ষিত পাঠী আছে। হ্যাঁ, সেটা আর কারোর বুঝতে বাকি নেই যে এই আবোদা বলদি শিক্ষিত পাঠীটাকে আবার কে, সু ছাড়া আবার কে। ছোট থেকে বড় থেকে গুঁড়ো থেকে বুড়ো থেকে শিক্ষিত থেকে অশিক্ষিত থেকে প্রত্যেকটা মানুষই এখন জানে যে এই যে একটা শিক্ষিত আবোদা একটা পাঠী আছে, এই পাঠীটাকে দিয়ে আমরা আমাদের মতো করে যেমন খুশি কাজ করিয়ে নিতে পারবো। আর এই যে আবোদা পাঠী, এই যে বলদি পাঠীটা আছে, সে আমাদের হয়ে নাচবে। এবং গতকালকের ভিডিওটা ঠিক তার সেই রকমই প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, কোনো রকমের নিজে যে একটা শিক্ষিত, নিজে যে একটা ভালো পরিবারের মেয়ে বা একটা ভালো পরিবারের বউ, সেইগুলোকে সব কিছু পুরো জলাঞ্জলি দিয়ে, জলে ভাসিয়ে দিয়ে ও এখন মানে কি বলবো, যে সমস্ত মানুষেরা সমাজের কোনো রকমের জায়গা পায় না, তারা এমন ধরনের কাজ করে রেখেছে তাদেরকে তোল্লাই দেওয়ার জন্য, তাদেরকে মাথার উপরে ওঠানোর জন্য, তাদেরকে নাচানোর জন্য মাথার উপরে অন্যান্যদের সেখানে কম্প্যারিজন করে বোঝাতে বসেছে যে তারা কি মহান আর কি মহৎ কাজ করে রেখেছে। তা এর মতো মানে শিক্ষিত পাঠী এই কাজগুলো করার জন্যই এখানটায় বহাল হয়েছে। কারণ এছাড়া তো এ ধরনের কাজ কেউ সায় দেবে না, এছাড়া এ ধরনের কাজে তো কেউ সায় দেবে না। দেখবেন ওই যে ডিজে অরুণটা, ওই যে তার কাটা পাবলিকটা, ওকে দিয়ে কীরকম ছক্কার মতো নাচন নাচিয়ে যাচ্ছে, কি সমস্ত আল ফাল মানে সমস্ত ওই ছোট ছোট মুভি টাইপের বইগুলোকে বার করে দিয়ে যাচ্ছে, কি সমস্ত। আর ও ভাবছে আরে বাবা রে বাবা, আমাকে দিয়ে এই বইগুলো করাচ্ছে, আমাকে দিয়ে ইউটিউবে এই ধরনের প্রচার পাওয়াচ্ছে, আমি নাকি সেরা, আমি টলিউডের বলিউডের হলিউডের সব কিছুর জায়গায় হচ্ছে আমি হচ্ছি সেরা। এই যে এইরকমভাবে ওর একটা মনোভাব, ও একটা ভঙ্গি প্রকাশ করছে, ঠিক শুও ঠিক এখানে সেই রকম প্রকাশ করছে। আরে আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করাচ্ছে এত বড় চ্যানেলের একটা মালিক, কিন্তু দেখবেন বাস্তবেই মানে যে যারা ওকে দিয়ে নাচাচ্ছে বা করাচ্ছে তারা যে সমাজের একেবারে নিকৃষ্ট, সেটা কিন্তু এখন আর কেউ বুঝতে বাকি নেই। কিন্তু তাদের হয়ে ও খিদমত খাচ্ছে, ও ভাবছে আমি হচ্ছি সবচেয়ে বড়, মানে ও পুরোপুরি এখানে যে সু, এখানে পুরোপুরি কিন্তু ও ওই তার কাটা ডিজে অরুণের ভূমিকা পালন করছে। বলতে বাধ্য হচ্ছি, ফুল তার কাটা ডিজে অরুণের ফিমেল ভার্সন হচ্ছে সু। মানে কালকের ওর ভিডিওটা দেখে আমার সেই রকমই মনে হলো যে এই নিয়ে একে এই রকমভাবেই বিশেষণে বিশেষিত করা উচিত। এমনভাবে বলতে বসলো, লোককে এমন বোঝাতে বসলো, তারপরে নিজেই হেগে ছড়া দিয়ে পুরো পাতলা একদম মেরে দিয়ে পুরো একদম পুরো পিছন টিছন একদম মাখামাখি করে নিয়ে নিজেই দৌড়াতে বাধ্য হলো। ওর কমেন্ট বক্সটা দেখুন, ওর কমেন্ট বক্সটা কীভাবে লোকে ওকে আচ্ছা মতো করে বুঝিয়ে দিয়ে গেছে যে তোমার লজিকের লও এই ভিডিওতে হয়নি, তুমি যত ভুল ভাল বুঝুং ভাজুং বোঝাতে বসেছ, কাউকে আপে করবে বলে তাকে নিয়ে মানে বোঝাতে বসেছ সে কি কি কাজ করেছে, কিন্তু তার কাজের মধ্যেও যে অনেক অকৃতকার্যতা রয়েছে বা ফেইলিওর রয়েছে, সেইগুলো কিন্তু তুমি জেনেও তারপরেও তুমি মুখ বুঝে বন্ধ করে রয়েছো। কারণ তোমার দালালি করতে হবে, তোমার এখন তাদেরকে চেটে নেচে কুদে তাদের হয়ে মাঠে নামতে হবে। কারণ এর থেকে তো আর কিছু তোমার করার নেই, এর থেকে আর কিছু তোমার তো কন্টেন্ট নেই, তোমার কোনো রকমের কিছু ভিডিও করার মতো তোমার মাল মশলা নেই, তাহলে ওদেরকে চেটে নিয়ে তোমার ভিডিও করতে হবে। আর এমনভাবে করতে হবে যাতে করে বোঝাতে হবে যে হ্যাঁ তুমি ওদের পোষ্য, কারণ ওরা তোমাকে সোনার পট্টি পরিয়ে রেখে দিয়েছে। দেখুন সোনার পট্টিটা আমার নয়, যাই হোক কোথাও মানে কেউ বলেছে তার থেকেই শুনেছি। সোনার পট্টি মানে কি, যাই হোক ওকে তো মানে অনেক কিছু গিফট টিফট দিয়েছে, ওকে সোনার লকেট দেওয়া একটা গলার চেন দিয়েছে, গলার হার চেন, হ্যাঁ গলার হার দিয়েছে, তারপরে আবার কি সমস্ত ব্রেসলেট ওকে দিয়েছে, রূপোর ব্রেসলেট হলেও হবে কি, তাও তো দিয়েছে, অনেক কিছু গিফট টিফট করেছে। অবশ্য ও আবার মনে হয় সোনার কানের টানের দিয়েছিল মানে নটিকে, ম্যান্ডি নটিকে। যাই হোক, তো এখন পরিস্থিতি এমন হয়েছে যে ওকে এখন মারিয়ার বরকে নিয়ে আর ওদিকে
মানে ম্যান্ডি নটির বরকে নিয়ে আর তুলনামূলকভাবে আলোচনা করতে বোঝাতে বসতে হয়েছে। আলোচনা কিভাবে বলতে বোঝাতে হয়েছে দেখুন, মানে কত বড় এ পাঠী, কত বড় এ গর্ধ, কত বড় এ মূর্খ, মানে যত কিছুই বিশেষণ এর ওপরে আরোপিত করা যায় সমস্ত কিছুই বিশেষণগুলোই কম পড়ে যায়। কি ধরনের কথা বলছে, কেমন বলদি পাঠী। বলছে যে যেই সময় স্যান্ডি বিয়ে করেছে সেই সময় স্যান্ডি কোনো রকমের কাজ করতো না, স্যান্ডি কোনো রকমের কাজ করতো না। হ্যাঁ, তারপরেও গিয়ে সে ম্যান্ডিকে ভালোবাসার জন্য, ভালোবেসেছিল বলে তার জন্য তাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল। ভাই এতে তাতে কি আসে যায়? আজকে ভালোবাসার দাম দিতে গিয়ে তাকে বোঝাতে হয়েছে যে স্যান্ডি কোনো কাজ না করা সত্ত্বেও একটা অকর্মণ্য অপদার্থ, কোনো পয়সা করি কোনো রোজগার করে না, অথচ বাবার ঘাড়ের ওপরে একটা মেয়েকে এনে ফেলে দিয়েছে যে আমি প্রেম করেছি, প্রীতি করেছি, আমি এখন এই মেয়েকে নিয়ে থাকবো, সংসার করব, বাপের ঘাড়ের ওপর দিয়ে সংসারের দায় ভাই চাপাবো। মানে কত ভালো ছেলে, কত ভালো ছেলে আমার, এ তো এমনি এমনি ভালো ছেলে না, কত ভালো ছেলে। মানে ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি দিয়ে পিটালেও মনে হয় মা বাবার রাগ যাবে না যে ছেলে কোনো রকমের কাজকর্ম না করে সেই ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। না, ওকে এই ধরনের মানে উপমা বা এই ধরনের পার্থক্য কেন বোঝাতে হয়েছে? ওই যে মারিয়ার সঙ্গে মারিয়ার বর, মানে অনুপমের কোনো এক সময় মানে সম্পর্কের থাকার সময় কোনো এক সময় ঝুট ঝামেলা হয়েছিল, সেই সময় মনে হয় অনুপম মারিয়াকে ছেড়ে দিয়েছিল। সেই ছেড়ে দেওয়ার জন্য সেই সময় মারিয়া অনুপমের সম্পর্কিত মনের কষ্ট বা দুঃখের কষ্টের কথা এর কাছে মানে সুয়ের কাছে বলেছে। তার জন্যই এইখানে বোঝাতে হয়েছে অনুপম কি ছেলে আর এইদিকে স্যান্ডি কি ছেলে। আরে শোন, আমি ভালো কথা বলি, স্যান্ডি তো ওই প্রেমে পাগল, মানে ওই মেয়ের প্রেমে পাগল, ও তো অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না। দেখ, এই মেয়ে সাধুর বাগানে কতজনের সাথে প্রেম করেছে, কি করেছে না করেছে, দুটো কি তিনটে, খেয়ে দে চেটে পুটে লাথি মেরে যে স্যান্ডির ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছে, এটা তো স্যান্ডি ভালো মতোই জানতো না। কারণ মানে ম্যান্ডি নটির এর আগেও একটা বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের জন্মদিনের দিনটাকে সেলিব্রেশন করার জন্য বা চিরতরে মনের খাতায় মণিকোঠায় লিখে রাখার জন্য ম্যান্ডিকে সেই দিনই বিয়ে করতে হয়েছে, আর স্যান্ডি সেই দিনটাকেই মনে করেছে ওর বিয়ের দিন। এরকম কোনো পুরুষ আছে যদি সত্যি পৌরসত্ব থাকে এই ধরনের মেয়েকে বিয়ে করবে, আবার ওই দিনটাকে উল্লেখযোগ্য করার জন্য তার আগের বয়ফ্রেন্ডের জন্মদিন ওই দিনটাকে প্রতিপালন করার জন্য বা স্মরণীয় রাখার জন্য এই রকম একটা নোংরা নষ্টা চরিত্রের মেয়েকে বিয়ে করবে? এরকম কোনো পুরুষ আছে বন্ধুরা? হ্যাঁ, এরকম কোনো পুরুষ আছে? তার মানে এই পুরুষের মধ্যে সেই রকম কোনো তেজ বলুন বল বলুন যেটা পুরুষদের মধ্যে থাকা উচিত সেই রকম কোনো কিছুই ছিল না। একটা ভ্যাবা মার্কা, একটা বলদা মার্কা ভেড়া পাঠা যে বউয়ের ছাড়া মানে ওই মেয়ে ছাড়া যারা এই জীবনে কোনো রকমের মেয়ে জুটবে না বলে ওকেই তাই গলার মধ্যে ঝোলাতে হয়েছে। মানে এরকমের 3-4 বার এর কোটে ওর কোটে বল খাওয়া মাল, এ ফুটবল মেরে লাথি মেরে ওর কোটে পাঠিয়ে দিয়েছে, ও ফুটবলে লাথি মেরে ওইদিকে পাঠিয়ে দিয়েছে। এই রকম মেয়ের চরিত্র সম্পর্কে জানার পরেও তারপরেও তার পুরনো প্রেমিকের জন্মদিনের ডেটটাকে স্মরণীয় করে রাখার জন্য সেই দিনই বিয়ে করতে হবে, এই রকম কোনো ছেলে বিয়ে করবে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই ভেড়া পাঠা, ম্যান্ডির ভেড়া পাঠা বর, ম্যান্ডির ভেড়া পাঠা বর, বুঝেছিস? তুই এখানে সেইভাবে বোঝাতে পারিসনি, আমি এখানে সেইভাবে বুঝিয়ে দিলাম। তারপরেও কি বলছে যে দেখুন, আপনারা দেখুন, মানে দালাল এখানে দালালি করতে বসে গেছে। বলছে আজকে স্যান্ডি কোনো রকমের কাজ করতো না, হ্যাঁ ও বাপের পয়সায় খাওয়াবে বলে বউকে, তাই ও বিয়ে করে নিয়ে চলে এসেছে শুধুমাত্র বউকে নিয়ে শোবে বলে।
শুধুমাত্র ওই রডের কাজ করবে বলেই তাই কি করেছে, ওই মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু দায় দায়িত্ব কার? দায় দায়িত্ব হচ্ছে মা বাবার। মা বাবা ইনকাম করে ওকে আর ওর বউকে একদম যত্ন সহকারে প্লেট ভরে সাজিয়ে খাওয়াবে, নাহলে এরকমভাবে কোনো ছেলে বিয়ে করতে পারে না। তারপরেও এর সঙ্গে মারিয়ার বরে কীভাবে পার্থক্য ঘটিয়েছে। মারিয়ার বরের পার্থক্য ঘটিয়েছে, মারিয়ার বর তো ইনকাম করতো, মানে ওর তো দোকান টোকান ছিল, এই দোকান থাকা সত্ত্বেও মারিয়ার বরকে হাত পাততে হয়েছে। হ্যাঁ, কার কিসের ব্যাপারে? তার মায়ের ওষুধের, না এটা মনে হয় মারিয়াকে হাত পাততে হয়েছে। মারিয়ার বর কাজ করার সত্ত্বেও তাকে হাত পাততে হয়েছে তার চুল স্ট্রেট করার জন্য, তার মায়ের ওষুধ কেনার জন্য, বা তাদের বাড়ির ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য হাত পাততে হয়েছে। না, এখানে বোঝাতে হচ্ছে, তাহলে ভাবুন পৌরসত্বরটা কার বেশি? যে কিনা পালিয়ে গিয়ে কোনো কাজকর্ম না করে একটা বিয়ে করে নিয়ে এসেও তাও বউকে রাখতে পেরেছে, তার বউয়ের আবার অন্য কারোর কাছে হাত পাততে হয়নি। অথচ যে ছেলেটা কাজকর্ম করে, যার নিজস্ব দোকান আছে, তার বউ সেটা জেনেও তাকে বিয়ে করার পরেও তারপরেও লোকের কাছে হাত পাততে হয়েছে। তাতে কি হলো? এখানে এই যে হাত পাতা, কারো কেউ যদি কোনো সমস্যায় পড়ে, সেখানে সে ভালো ইনকাম করলো। আমি এমনও লোক দেখেছি যারা সরকারি চাকরি করে না, বেশিরভাগ ম্যাক্সিমাম লোকদের, তাদেরই মাসের শেষে গিয়ে কিন্তু ধার করতে হয়। বেশিরভাগ লোক তাদেরই কি করতে হতো? ধার করতে হতো। ধার করার পরে তারপরে আবার পরের মাসে সে ধারটাকে শোধ করে দিত, এরকম ছিল। ঠিক আছে না, আমার বাবার কাছেও এরকম অনেকেই ধার টার করতো। আমার বাবার কাছে কি বলবো, আমার মায়ের কাছে আমার বাবা কিছু টাকা জমাতে দিত, ঠিক আছে, প্রত্যেক মাসে মাসে করে টাকা জমাতে দিত, যে তোমার কাছে থাক হাত খরচে। বেশিরভাগ সময় আমার বাবা মাসের শেষে গেলেই আমার মাকে বলতো, এইটুকু টাকা আমাকে দাও না, আমি আবার পরের মাসে দিয়ে দেবো। মানে বাবার মাস গেলেই একটা কি হতো, মাসের শেষে গেলেই একটা টাকার একটা টান পড়তো, এবং সেই সময় আমার মাকে কি করতে হতো, বাবাকে টাকা ধার দিতে হতো, আবার বাবা সেই টাকা পরের মাসে শোধ করে দিত। তাতে কি হয়েছে, একটা সরকারি চাকুরিজীবীও তার মাসের শেষ গেলেও তার একটা টাকার দরকার পড়ে বা তার ধারের দরকার পড়ে। তার মানে এটা যে কারোর বর যদি কাজ করে, কারোর বরের যদি দোকান থাকে, তার বউ তাহলে হাত পাততে পারে না, তার বউর তাহলে হাত পাততে পারে না। তাহলে এবার তোকে বলি, তোর বর তো একটা মলে কাজ করে, তোর শ্বশুরের অত বড় দোতলা বাড়ি আছে, তোর শ্বশুর আবার স্কুল টিচার, ভালো পেনশন পায়, তুই এইখানে বসে ইউটিউব করে ভালো টাকা ইনকাম করিস, তারপরেও তোকে এইরকমভাবে ভিক্ষার ঝুলি পেতে, হাত পেতে, কিউআর কোড দিয়ে তোকে টাকা তুলতে হয়েছিল কেন? আজকে যে তুই এই যে বিশ্লেষণ, মানে পার্থক্যটা করলি তুই মারিয়ার বরের সঙ্গে আর ওদিকে স্যান্ডির সঙ্গে, যে এইভাবে তুই পার্থক্যটা করলি, তাহলে সেই পার্থক্যের হিসাব মতো সূত্র ধরে যদি আমি এগোই, তাহলে তো তোকেও বলতে পারি তোর বর মলে চাকরি করে, নাই করে মাস গেলে 15 থেকে 18 হাজার টাকা ইনকাম করে, আমি বেশি ধরলাম, হ্যাঁ সেই ক্ষেত্রে ইনকাম করে। তোর শ্বশুরের ওরকম ঝা চকচকে একটা দোতলা বাড়ি আছে, যেটাকে দেখে আবার তুই লজ মনে করেছিলিস, তারপরেও আবার কি আছে, তোর শ্বশুরের একটা মাস গেলে মোটা একটা পেনশন আছে, তুই নিচে এখানে ইউটিউব করে মাস গেলে 30-40 হাজার টাকা ইনকাম করিস, তারপরেও এত কিছু থাকার পরেও তুই কেন এখানে ভিক্ষাবৃত্তি করেছিলিস? তুই কেন এখানে ডিজিটালি ভিখারি পানা করে লোকের কাছ থেকে টাকা তুলেছিলিস? আছে তোর কাছে কোনো উত্তর? তারপরেও লোকে যখন দেখেছে যে তুই যে কাজের জন্য টাকা ধার চেয়েছিলিস, সেই কাজ তুই না করে তুই অন্যান্য কাজের ব্যাপারে, তোর চুল কেনা, তোর স্পট চুল কেনা থেকে শুরু করে, তোর ইন্ডাকশান মানে না কি বলে মডিউলার কিচেন বানানো থেকে, তোর চিমনি লাগানো থেকে, তোর মার্বেলস টাইলস বসানো থেকে, রান্নাঘরে বাথরুমে টাইলস মার্বেলস বসিয়ে ঝা চকচকা বাথরুম করার পর এরকম তৈরি করেছিলিস, তাদের টাকা দিয়ে এইরকমভাবে মানে 9-6 করে লাগিয়েছিলিস। তারপরে তারা যখন তোকে টাকা চেয়েছে, সাথে সাথে তাদের দেনান দেয়ার ব্লক করে দিয়েছিস। শুধুমাত্র কার টাকাটা ফেরত দিয়েছিস? শুধুমাত্র রুনাদির কথাতে তোর ঝাল লেগেছে। রুনাদি যেহেতু বলেছে যে হ্যাঁ তোর উচিত যাদের টাকা তুই নিয়েছিস তাদের হিসাব দিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে তোর মনে হচ্ছে রুনাদিকে টাকা ফেরত দিয়ে দিই, মাত্র 1000 টাকা তুই ফেরত দিয়ে দিয়েছিলিস। কিন্তু আর বাকি যারা টাকা চেয়েছিল, যারা টাকা দিয়ে টাকা ফেরত চেয়েছিল, তুই তাদের টাকা দিয়েছিলিস, তাদের টাকা তুই ফেরত দিয়েছিলিস। তুই বা এখানে লোকের কাছ থেকে হাত পেতে টাকা ধার চেয়েছিলিস কোন মুখ নিয়ে? তুই তো একটা শিক্ষিত মেয়ে, তুই তো নাকি MA পাস,
তুই আবার বিএড অ্যাপিয়ার্ড, তাহলে তোর মতো মহিলার এখানে হাত পেতে টাকা চাইতে হয়েছিল কেন? দেখ, আমি এই কথাগুলো তুলতে চাইতাম না, কারণ তুই মানে এমন পয়েন্ট ধরে ধরে লোককে প্রশ্ন করছিস, সেইখানে আমার মনে হলো যে এই কথাগুলো তোকে বলা উচিত, এইগুলো যুক্তিসঙ্গত। তোর লজিক তো কোনো কিছুতেই খাটে না, তোর লজিক তো কোনো কিছুতেই খাটে না, সেই জন্যই তোকে আজকে বোঝাতে বসতে হচ্ছে। তারপরে এই যে দেখ, এখন যে তোর ম্যান্ডি নটি উপরে যে ছাদের উপরে যে ঘর করছে টিনে দেওয়া, এখনও তো ওকে লোকের কাছ থেকে হাত পাততে হচ্ছে, তাহলে তুই বলছিস যে ওই দিকে অনুপমের টাকা ধারের দরকার হয়েছিল, সেই জন্য নাকি স্যান্ডির কাছে হাত পেতেছিল বা টাকা চেয়েছিল। তুই আবার বলছিস স্যান্ডি নাকি ওই সৌভাগ্য কুটিরটাকে একটা গার্মেন্টসের জায়গা করে ফেলেছে, বাড়ি করে ফেলেছে, সেখান থেকে গার্মেন্টসের ব্যবসা ট্যাবসা হয়, ও ওখানে মালপত্র নিয়ে আসে, মালপত্র মানে ডিসপ্যাচ করে, মালপত্র কোয়ালিটি বুঝে নিয়ে আসে, তার মানে ওর কাছে এখন টাকা আছে। তাহলে একটা ছেলে তো একটা ছেলের কাছে যদি এরকম টাকা ইনকাম করেও থাকে, স্যান্ডি তোর কথা, স্যান্ডি যদি টাকা ইনকাম করে থাকে, একটা ছেলে একটা ছেলের কাছে হাত পেতেছে, তাতে অসুবিধা কোথায়? টাকা মানুষের কখনকার দরকার পড়ে, কখনকার প্রয়োজন পড়ে, কেউ কি বলতে পারে? হ্যাঁ, টাকা ইনকাম করার পরেও এমন এক সময় পরিস্থিতি তৈরি হয়ে যায় যে পরিস্থিতিতে তখন টাকা ধার করলেও করতে হতে পারে, তাতে ক্ষতি কী হয়েছে? আজকেই তো ম্যান্ডি দেখা যাচ্ছে যে অন্য লোকের কাছে টাকা ধার চাইছে ওপরের বাড়ি করার জন্য। মানে তোর কোথায় কোনো লজিক আছে, কোনো যুক্তি আছে? তুই বলতো, তুই ভুলভাল কথাবার্তা বলিস। একটা ছেলে সে এখানটায় বিয়ে করে নিয়ে আসলো, তার নিজস্ব কোনো ইনকাম নেই, বাবা আর মায়ের পয়সার উপরে বাবা ইনকাম করে, ওই জজমানি করে বেড়ায়, তার টাকার ওপরে ভরসা করে সে এখানটায় একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। তারপরেও মেয়েটা দেখলো এরকমভাবে সংসার হয় না, অমুক হয় না, তমুক হয় না, তারপরে মনে হয় ম্যান্ডি একটা জায়গায় হয়তো ইন্টারভিউ দিয়েছিল, সেই ক্ষেত্রেও সেইখানে সেইভাবেও কাজ করে উঠতে পারিনি। তারপরেও কি করেছে, মানে ম্যান্ডিকে টাকা ইনকাম করতে হয়েছে থ্রু ইউটিউব টাকা ইনকাম করতে হয়েছে, আর স্যান্ডিকে বসে বসে খেতে হয়েছে। এটা কি একটা ছেলের কোনো রকমের কাজ হলো যে তার বউ ইনকাম করবে আর তার বর বসে খাবে? তারপরে তুই অনুপমের সঙ্গে তুলনা করছিস। আরে অনুপমের তো নিজস্ব একটা দোকান আছে, হ্যাঁ, হয়তো বা অনুপমও ওর বউয়ের যে আজকে ইউটিউবে যে চ্যানেল, সেইখান থেকে যে টাকা পয়সা ইনকাম করে তার থেকে হয়তো বা নিতেই পারে, কারণ সংসারে এখন দুজন ইনকাম না করলে কোনো রকমের সংসার সেইভাবে চলে না। কিন্তু কথা হচ্ছে অনুপম তো বসে খায় না, অনুপমের নিজস্ব একটা দোকান আছে যেখানে ও দোকানদারি করে, তারপরে অনুপমের বাবা অনুপমের জন্য জায়গা রেখে দিয়েছে, যেই জায়গাতে অনুপমরা ভবিষ্যতে বাড়ি করবে, অমুক করবে। কিন্তু তুই আজকে কথা বলতো, মানে স্যান্ডি কি করে ওর বউয়ের পয়সা বসে বসে খেত? সেই সময় কি স্যান্ডি কোনো কাজ করতো? যার জন্য আজকে ম্যান্ডি কি করতে পেরেছে, যার জন্য ম্যান্ডি উশৃঙ্খলতা করতে পেরেছে, যা খুশি ইচ্ছা হয়েছে সে করেছে। 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করে মানে করা যায় কি না সেটাও সে ভেবে দেখেনি, কারণ তার পয়সা দিয়ে পুরো সংসার চলে। একটা পুরুষ যদি বসে বসে তার বউয়ের পয়সায় খায়, তাহলে তো সেই মহিলার ঔদ্ধত্য তো বেড়ে যায়। যেই কথাগুলো আগে তুই বলতিস, যেই কথাগুলো তুই কিন্তু আগে বলতিস, কিন্তু এখন আর তোর সেই কথার মুখই নেই তোর বলার। তুই এই ব্যক্তি যে কিনা স্যান্ডিকে বলেছিলিস ও ধর্মেশ্বর অকর্মণ্য অপদার্থ কুড়ে, ওর বউয়ের পয়সায় খায়, ও মদ খায়, ও গাঁজা খায়, তারপরে কি ও জুয়া খেলে, ওর বউয়ের পয়সা দিয়ে টাকা উড়ায়, অমুক করে তমুক করে, কিন্তু আজকে তো সেই সমস্ত কথা বলার কোনো ক্ষমতা নেই। তুই যে সমস্ত কথাগুলো স্যান্ডির এগেনস্টে বলেছিলিস না, সেই সমস্ত কথাগুলো কিন্তু মারিয়ার বরের ক্ষেত্রে যায় না, কারণ মারিয়ার বর সেই ধরনের কাজে আমরা কিন্তু দেখিনি। হ্যাঁ, আমরা ভিডিও টু ভিডিওর কথা বলছি, মারিয়ার বরকে আমরা দেখিনি সে ধর্মেশ্বর অকর্মণ্য অপদার্থ কুড়ে, সে বউয়ের পয়সা বসে বসে খায়, সে জুয়া খেলে, সে মদ খায়, সে গাঁজা খায়, এই ধরনের কিন্তু কথা কিন্তু বলা যায় না, বলতে পারি না। হ্যাঁ, তারপরেও তুই বলবি যে হ্যাঁ তোরা হয়তো মেয়েরা কথা বলেছিস, সেখানে হয়তো স্যান্ডি এসে কোনো ধরনের কথা বলেনি। আবার এই দিকে যদি হয় যে হ্যাঁ মেয়েরা কথা বলতে, সেখানে হয়তো বা কোনো রকমেরভাবে ইসে গিয়ে অনুপম ঢুকে গিয়ে সেই কথার মধ্যে গিয়ে কথা বলা শুরু করলো। দেখ, এইগুলো হচ্ছে এক একটা পুরুষের নেচার, এক একটা পুরুষ এই ধরনের কথা বলতে ভালোবাসে, আবার কোনো পুরুষ মেয়েদের কথার মধ্যে ঢুকতেই পছন্দ করে না, ঢোকাটাই পছন্দ করে না। আমার বাবা যেমন, আমরা যদি কথা বলতাম কারো সম্পর্কে যদি নিন্দা চর্চা করতাম, আমার বাবা একদম পিএনপিসি পছন্দ করতেন না, একদম না, বাবা একদম স্ট্রিক্টলি মানা ছিল বাবার সামনে কেউ পিএনপিসি করবে না।
লোকের কথা তো দূরে থাক, তাদের মধ্যে ঢোকা তো, ইন্টারফেয়ার করা তো দূরে থাক, বাবা এটা পছন্দই করতেন না আমার বাবা। হ্যাঁ, অনেক পুরুষের এই ধরনের সমস্যা থাকে, যারা মেয়েদের মধ্যে কথা বলতে থাকলে মেয়েরা সেইখানে ঢুকে গিয়ে কথা বলে না। এটা এমন কোনো দোষের কিছু নয়, এমন কোনো দোষ কিছু নয় যেটাকে আজকে হাইলাইট করে আজকে এর বর আর ওর বরের মধ্যে তুই পার্থক্য করছিস। শোন, আর যেভাবে তুই পার্থক্য করছিস সেটা ভালো, তুই কর, কারণ তোর দালালি ছাড়া কোনো গতি নেই। কিন্তু যার হয়ে দালালি করছিস, যাকে এত বেশি মানে বাটার, এত বেশি তোর কি বলে ব্রেড আর বাটার লাগাচ্ছিস, সে তোকে কি দিচ্ছে সেটা একবার ভাব। সে তো তোকে পুরো ভরা বাজারে এইরকমভাবে বোতলের ছবি দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুই এখানে একটা মাতাল, তুই এখানে বোতলেশ্বরী, সেই তো প্রচারের আলোয় এনেছে। তারপরেও তুই তাকে চাটতে বসছিস, তোর লজ্জা করে না? তুই আবার আমাদের বলিস যে পয়েন্টে পয়েন্টে দেবি, আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে। কিন্তু যার হয়ে তুই এই যে খিদমত খাচ্ছিস, যার হয়ে তুই পয়েন্টে পয়েন্টে দেওয়ার চেষ্টা করছিস, সেই তো তোর ভ্যালু দিচ্ছে না, সেই তো তোর ভ্যালুটাকে বোঝাচ্ছে না লোকের কাছে যে তোর ভ্যালু কত। তুই যে একটা পোষ্য, পুরোপুরি একদম নাম করা ওদের পোষ্য, লয়াল পোষ্য দালাল। হ্যাঁ, লয়াল পোষ্য দালাল। সেই ক্ষেত্রে তো তোর এই যে স্যান্ডি বল, ম্যান্ডি বল, তাদের তো দাম দেওয়া উচিত, বিশেষ করে স্যান্ডির। বাবা, তুই স্যান্ডির হয়ে এখন এইরকমভাবে দালালি করছিস, কোনোদিন স্যান্ডি সেটা স্বপ্নেও ভাবিনি। এর আগে শুনেছিলাম স্যান্ডি বলেছিল যে তোর ভিডিও দেখে ওর নাকি শরীর খারাপ হয়ে পড়েছে, ওর নাকি কি ডিপ্রেশনে চলে গেছে, ওর নাকি সুগার হয়ে গেছে, তোর ভিডিও দেখে ওর মেয়েও নাকি ডিপ্রেশনে চলে গেছে, তোর ভিডিওর জন্য ওদের মানসিক অশান্তি শুরু হয়েছে, তোর ভিডিওর জন্য ওদের পরিবারের মধ্যে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে। এই তোর মুখটা বন্ধ করার জন্যই ওদের আবার তোর এগেনস্টে কেস করতে হয়েছে। তারপরেও তুই আবার সেই ক্ষেত্রে ওদের হয়ে এই রকমভাবে চাটন দিয়ে ভিডিও করছিস, দেখিস ওদের আবার হজম হতে দিস, ওদের আবার পাতলা পটি না শুরু হয়ে যায় তোর এই রকমভাবে চাটন দিয়ে, এই রকমভাবে ওদের মানে হয়ে কথা বলা, ওদের আবার দেখিস বদ হজম না হয়ে যায়। কারণ তুই যেভাবে করছিস, ওরা তো সেই ক্ষেত্রে মানে বিশেষ করে স্যান্ডি তো তোর দিকে থুও মারে না। স্যান্ডি তো তোর সঙ্গে যে স্যান্ডি একটা বসে সুন্দরভাবে একটা মনের সাথে একটা কথা বলা, বা উৎফুল্লতার সাথে একটা কথা বলা, হাসি মজা করা, সেই রকমভাবে তো দেখি না। অথচ তোর এগেনস্টে যখন ওই ম্যাডাম লাইভ করেছিল, সেই সময় তোর এগেনস্টের কথাগুলো কিন্তু স্যান্ডি খুব রসিয়ে কষিয়ে হেসে হেসে খুব মজা করে করে শুনছিল। যখন আমি বললাম যে তোকে তো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা হয়, বলে কি ও মা তাই নাকি, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মানে সে যে মনের মধ্যে কি খুশি আর কি নাচানাচি, সেটা সেদিন তার মুখ দেখে, সেদিন তার খুশি দেখে বোঝা গেছিল। তারপরে তোকে যেভাবে এখানে উলঙ্গ করেছে যে তুই বোতল মাতালেশ্বরী, তারপরেও বাবা তোর এইরকম চাটন, বাপরে বাপ, দেখিস ওদের আবার বদ হজম হয়ে না যায়। হ্যাঁ, বদ হজম না হয়ে যায়, বুঝতে পারলি? আজকে আর ইন্ট্রো দিতেই ভুলে গেছি, আমি পুরো ভিডিওই করে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে রাত্রে আর ভিডিওটা দেখে ওঠা হয়নি, তাই ভাবলাম যে না, আজকে ভিডিওটা দেখি, আজকে ভিডিওটা করি। সত্যি আমার নিজেরই বদ হজম হয়ে যাচ্ছে। ওদের আবার কি অবস্থা হয় না হয় তোমরা মানে করো, মানে ওদের যেন, মানে ভগবানের কাছে প্রার্থনা করো ওদের যেন আবার বদ হজম, বিশেষ করে স্যান্ডির যেন আবার বদ হজম না হয়ে যায়। মানে এত মানে প্রশংসা, স্যান্ডি তো এর আগে এত প্রশংসা বিশেষ করে সুয়ের মুখ থেকে শোনেনি। সুয়ের মুখ থেকে তো শুধু ওর নামে বদনাম, ও মেরেছে, মানে স্যান্ডি মেরে ওর বউয়ের নাইটি ছিঁড়ে দিয়েছে, ওর বউকে তাড়িয়ে দিয়েছে, মানসিক অত্যাচার করে, ওর বউয়ের কোনো দায়িত্ব নেয় না, ওর বউয়েরকে কোনো অসুখ হলে, শরীর খারাপ হলে সেই সময় দেখে না, ওর বউকে নিয়ে কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যায় না। এই মানুষটা এত বদনাম করেছে, এখন সেই মানুষটাই 180 ডিগ্রি ঘুরে গিয়ে এই রকমভাবে স্যান্ডির নামে এত প্রশংসা করছে। স্যান্ডি আবার নিতে পারলে হয়। হেসেই আমি খুন হয়ে যাচ্ছি। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।